একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হওয়াকেই পরকীয়া বলে কিন্তু কোনোভাবে আইনত ধরা হবে না। পরকীয়া ব্যাপারটা একটা খুব ভাস্ট সাবজেক্ট। সেক্ষেত্রে যদি আমরা কোনো একজন মানুষের সাথে কোনো একজন মানুষের বন্ধুত্বকে ধরি, সেটাকেও অনেকে পরকীয়া বলে ভাবে। অনেক সময় হয় না যে মানে হয়তো ছেলেটির বোন বা ছেলেটির কোনো বান্ধবী তাকে অপদস্থ করার জন্য তার নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে নানা রকম আজে বাজে কথা বলতে কিছু করছে, তাহলে সেই যে মহিলাটি, যিনি আসল মহিলাটি, তিনি কি তাহলে এই মহিলাটির বিরুদ্ধে ডিফামেশনের মামলা করতে একদম পারে। ফেক প্রোফাইল তৈরির মাধ্যমে যদি কোনো প্রতারণা করা হয়, মানে যদি কোনো ইম্পারসোনেট করে তাকে প্রতারণা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকশন 60তে, এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা দেখি যে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে। স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছে, ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে। সোশ্যাল মিডিয়া ক্রাইমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কোনো একটা ক্রাইম হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে স্ক্রিন প্রিন্ট। বন্ধু কার সাথে বন্ধুত্ব হচ্ছে, সেই বন্ধুত্বটা কিন্তু প্রপারলি চিনে নিতে হবে আমাদেরকে। দেখা গেল ওই বন্ধুদের মধ্যে থেকেই একজন, তিনি কমিউনিকেট করার চেষ্টা করলেন, তারপরে হঠাৎ রাত্রিবেলা ভিডিও কল হলো, এবং সেই ভিডিও কল থেকে একটা উল্টো সাইড থেকে একটা ছবি দেখিয়ে সেটাকে রেকর্ড করে তারপরে শুরু হলো ব্ল্যাকমেলিং। ফলে এই যে একটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। মিউল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়ে তার মাধ্যমে ফ্রডের টাকাগুলোকে লেনদেন করছে। ফলে যাদের অ্যাকাউন্ট, তারা কিন্তু পরবর্তীকালে পুলিশের জালে জড়িয়ে পড়ছে। নমস্কার, অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের যৌথ উদ্যোগে আমরা যে পডকাস্ট শুরু করেছি, ওপেন মাইক মেন কি বাত, তার আজকে 4র্থ পর্ব। আপনারা আগেও জানেন যে ভারতবর্ষে পুরুষ মানুষ এবং তাদের পরিবারের জন্য এরকম ধরনের একটা পডকাস্ট এই প্রথম, এবং আমরা চেষ্টা করছি যে আমরা প্রতিনিয়ত আমাদের এত বছরের লড়াইয়ে যে সমস্যাগুলোর সম্মুখীন পুরুষ মানুষদের হতে দেখেছি, সেগুলো নিয়ে অল্প অল্প করে আলোকপাত করার, কারণ সেটা এত বড় অনেক সমস্যা যেগুলো নিয়ে এরকমভাবে ছোট পরিসরে হয়তো আলোচনা সম্পূর্ণ হবে না, কিন্তু প্রথম যে পর্বগুলো দিয়ে যাচ্ছি সেগুলোতে একটু ছুঁয়ে ছুঁয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এর আগে যে আলোচনাগুলো হয়েছে সেগুলো যেমন জরুরি, আজকে যে বিষয়টা নিয়ে এসছি সেটা একেবারে একটা অন্য রকম। কারণ আমরা সবসময় শুনে আসছি এই যে সাইবার অপরাধ, যেটাকে বলা হয় সাইবার ক্রাইম, দেখবেন তাই নিয়ে যখনই কোনো সেমিনার হচ্ছে, যখনই আলোচনা হচ্ছে, যখনই আপনারা সোশ্যাল মিডিয়াতেও কথা শুনছেন, আপনারা সবসময় শুনছেন সাইবার ক্রাইম জেনারেলি মহিলাদের সঙ্গে করা হচ্ছে, মহিলাদের উদ্দেশ্যে করা হচ্ছে, এবং তাদের বলা হয়, পরামর্শ দেওয়া হয়, আপনারা এখানে কেন চলে যাচ্ছেন না, আপনারা এখানে যান, আপনারা ওখানে কমপ্লেন করুন, আপনাদের এরকম বলা হয়েছে, আপনাদের বডি শেমিং করা হয়েছে, আপনাদের এটা বলা হয়েছে, আপনাদের ওটা বলা হয়েছে। কিন্তু আপনারা সত্যিই ভেবে দেখবেন কজন পুরুষ মানুষকে এই কথা বলা হয়েছে, বা পুরুষ মানুষকে যে এত বিভিন্ন কথা সোশ্যাল মিডিয়ায় বলা হয়, সেই ক্ষেত্রে কজন তাদের উপদেশ দিয়েছেন আপনারাও লালবাজার চলে যান, আপনারাও পুলিশকে জানান, আপনারাও সাইবার ক্রাইমে রিপোর্ট করুন, আপনাদেরও তো বডি শেমিং হলো, আপনাদেরও তো নানান রকম খারাপ কথা বলা হচ্ছে। জেনারেলি দেখবেন এগুলো বলা হয় না, কিন্তু আজকে আমাদের বিষয় সেটাই, এই সাইবার প্রতারণা বলুন, সাইবারে নানা রকম বুলিং বলুন, বা সাইবারে নানা রকম গালাগাল বলুন, অপমান বলুন, সেক্ষেত্রে পুরুষ মানুষকে যদি করা হয় বা পুরুষ মানুষ যদি তার মধ্যে পড়েন, তাহলে তিনি কিভাবে এগোবেন। এবং এটা শুধু এরকমই নয় যে আজকে মানে স্বামী স্ত্রীর বিবাহিত সম্পর্কের মধ্যেও তো এরকম অনেক কিছু এসে পড়ছে, যেখানে মোবাইলের ভূমিকা কতটুকু, এই মানে যে বিভিন্ন অ্যাপ, তার থেকে যদি প্রতারিত হতে হয় তার কি সমাধান, বা মোবাইলের মধ্যে যে বিভিন্ন, আজকে ধরুন হোয়াটসঅ্যাপ, বিভিন্ন চ্যাট, বিভিন্ন ভিডিও, সেগুলো প্রামাণ্য উপাদান হিসেবে কতটা গ্রাহ্য হবে, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের কাছে বহু পুরুষ আসেন, তারা এসব নিয়ে কিছুই জানেন না, তারা জানতে চান, আমরাও যে বিশেষ জানি এরকম না, তখনই তো আমরা খোঁজ করি একজন বিশেষজ্ঞ মানুষের, যিনি এগুলো নিয়ে নিরন্তর কাজ করে চলেছেন। আমরা আজকে এমন একজন মানুষকে আমাদের মধ্যে পেয়েছি, যিনি আমাদের সঙ্গে জড়িত অনেক দিন ধরে, এবং আমাদের বহু ছেলে তার কাছে গিয়ে উপকৃত হয়েছেন, এবং নানান সমস্যায় তিনি আমাদের পাশে থাকেন। তার বাইরে তিনি সারা বাংলা এবং ভারতবর্ষ জুড়েও প্রচুর কাজ করেন। যারা সাইবার ক্রাইম নিয়ে কাজ করেন তারা প্রায় সবাই তাকে এক ডাকে চেনেন। তিনি ফাউন্ডার ডিরেক্টর অফ RCA ল ফার্ম,
এবং সাইবার গুরু বলেও তার নিজস্ব একটি সংস্থা আছে, যেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তার বাইরে আরও যা যা সব ব্যাপার আছে সেটা দেখতে গেলে কিন্তু আমাকে একটু কাগজ দেখে বলতে হবে, কারণ এত কিছু মনে রাখা আমার পক্ষে সম্ভব নয়। মানে তিনি বিভিন্ন বড় বড় মানে সংস্থার মানে গেস্ট ফ্যাকাল্টি সাইবার ক্রাইমের ওপরে তিনি লেকচার দিতে যান। তার মধ্যে কয়েকটা আমি বলবো, যেমন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, নর্থ ইস্টার্ন পুলিশ একাডেমি, এবং ওতপ্রোতভাবে জড়িত আমাদের কলকাতা পুলিশ, মানে লালবাজারের সঙ্গে, সিআইডি ওয়েস্ট বেঙ্গলের সঙ্গে, মানে যেই ব্যাপারগুলো ভীষণ লোকে জানেন আর কি, তার সঙ্গে জড়িত। তিনি আর কেউ নন, তিনি শ্রী রাজর্ষি রায়চৌধুরী। রাজর্ষিকে প্রায় সবাই চেনেন যারা এই ধরনের বিষয় নিয়ে কাজ করেন। আমরা আজকে খুবই আপ্লুত যে রাজর্ষিকে পেয়েছি, এবং রাজর্ষির কাছে আমরা কিছু প্রশ্ন রাখবো, এবং আপনারাও আশা করি কিছু জিনিসের উত্তর পাবেন। আর আপনাদের যদি আগ্রহ থাকে আরও কিছু জানবার, আমাদের কাছে প্রশ্ন করবেন, আমরা নিশ্চয়ই চেষ্টা করব রাজর্ষির কাছে সেগুলো পৌঁছে দেবার বা ভবিষ্যতে ওকে আরেকবার নিয়ে আসবার। তো আমি যেহেতু সময় তো আমাদের বেশি থাকে না, তো আমরা একটু একটু করে যাবার চেষ্টা করব, যে এই বিষয়গুলো মেন আমাদের কাছে, যে বিষয়গুলো মেন আসে সেই বিষয়গুলোতে যাবার। আমাদের প্রথম প্রশ্ন যেটা যেটা আমরা রোজ সম্মুখীন হই, সেটা আমি রাজর্ষির কাছে যাব। এই পরকীয়া বা অ্যাডাল্ট্রি বনাম সাইবার ক্রাইম, যে সুপ্রিম কোর্ট পরকীয়াকে অপরাধের তালিকা থেকে বাদ দিয়েছে, কিন্তু ডেটিং অ্যাপে চ্যাট করা কি অ্যাডাল্ট্রির মধ্যে পড়ে, নাকি এটি শুধুই মেন্টাল ক্রুয়েলটি? প্রথম কথা হচ্ছে, একটু ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করি। সেটা হচ্ছে, আমরা ইন্ট্রোডাকশনে একটা বিষয় শুনলাম, সেটা হচ্ছে যে আমরা অনেক সময় সাইবার ক্রাইম মহিলাদের মধ্যে আমরা শুনতে পাই, অবভিয়াসলি, কারণ তারা ভীষণই ভালনারেবল এসব ক্ষেত্রে থাকে। তবে পুরুষ মানুষরাও যে ভালনারেবল একেবারেই নন, বরঞ্চ যদি আমরা স্ট্যাটিস্টিক্স দেখি তাহলে হয়তো আমরা এটা দেখবো যে পুরুষ মানুষরা বেশি ভালনারেবল হন বিভিন্ন ক্ষেত্রে। স্পেশালি মানে এমনি পার্সোনাল অ্যাটাকটা তো নর্মালি মহিলাদের ক্ষেত্রে বেশি হয়, কিন্তু তাছাড়াও সাইবার অপরাধটা তো শুধুমাত্র পার্সোনাল অ্যাটাকের উপরেই ভিত্তি নয়। ফাইন্যান্সিয়াল অ্যাটাকে ভয়ঙ্করভাবে অ্যাফেক্টেড হন পুরুষ মানুষরা। এবং সাইবার আইনটা যেভাবে তৈরি হয়েছে, সেই সাইবার আইনের কিন্তু একটা অদ্ভুত বিষয়বস্তু আছে, সেটা হচ্ছে ইট ইজ ভেরি মাচ জেন্ডার নিউট্রাল। ফলে এটা ভারতবর্ষের আইন প্রণয়নের দিক থেকে আমি বলবো একটা খুব পজিটিভ দিক, যে এমন একটা আইন যেটাকে জেন্ডার নিউট্রাল হিসেবে, কারণ আমাদের মূল ভাবনার যে ব্যাপারটা বা মূল যে বিষয়টা, সেটা হচ্ছে আইনগুলোকে জেন্ডার নিউট্রাল করা। সেটাই তো আমাদের মূল উদ্দেশ্য। কারণ অপরাধ সবার ক্ষেত্রেই থাকবে, মানুষ হিসেবে অফেন্স এগেনস্ট হিউম্যান বডি থাকবে, অফেন্স এগেনস্ট ফাইন্যান্স থাকবে, সবই থাকবে। কিন্তু ব্যাপারটাকে, হ্যাঁ, প্রিভিলেজড হিসেবে একটা পয়েন্ট অফ টাইমে হয়তো পার্লামেন্টের মনে হয়েছে যে বিষয়টাকে মহিলা ভিত্তিক বা তাদেরকে স্পেশাল প্রিভিলেজ দেওয়া উচিত। কিন্তু এখন ইটস আ ভেরি হাই টাইম এটা ভাবার জন্য যে আমাদের প্রত্যেকটা আইন, ইনক্লুডিং সাইবার ল, এবং সাইবার ল স্পেশালি এইভাবেই ডিজাইন হয়েছে যে উইচ ইজ ভেরি মাচ জেন্ডার নিউট্রাল, যেটা আমাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এবারে আমি পয়েন্টটায় আসি। পরকীয়া ব্যাপারটা একটা খুব ভাস্ট সাবজেক্ট। সেক্ষেত্রে যদি আমরা কোনো একজন মানুষের সাথে কোনো একজন মানুষের বন্ধুত্বকে ধরি, সেটাকেও অনেকে পরকীয়া বলে ভাবেন। আবার সেটার কতটা মানদণ্ড হবে, মানে সেটা কি সবসময় শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার ওপরেই প্রযোজ্য হবে কিনা, নাকি না সেটা কোনো না কোনোভাবে একটা মানে শারীরিক সম্পর্ক বা মানসিক সম্পর্ক অবধি সেটা এগোবে কিনা, এই মানদণ্ড বা মাপকাঠি কোথাওই কিন্তু ভারতবর্ষের আইনে সেরমভাবে দেওয়া নেই এখন প্রেজেন্টলি। এবং আপনারা জানেন যে 2018-এ একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট, সেই জাজমেন্টের মাধ্যমে সুপ্রিম কোর্ট 497 যেটা পরকীয়ার আইন ছিল, সেই আইনটাকে সেটাকে আনকনস্টিটিউশনাল ডিক্লেয়ার করেছে। এখন প্রশ্ন হচ্ছে যে সাইবার মাধ্যমে প্রচুর মানুষের সাথে প্রচুর মানুষের যোগাযোগ হচ্ছে। এবারে সেখানে কোনোভাবেই কিন্তু একটা মানুষের সাথে আরেকটা মানুষের যোগাযোগ হওয়াকেই পরকীয়া বলে কিন্তু কোনোভাবে আইনত ধরা হবে না। আর এই একটা মানুষের সাথে আরেকটা মানুষের পরিচয় মানেই যে তার পরিবারের কাছে সেটা মেন্টাল ক্রুয়েলটি, সেটাও কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ মানুষে মানুষে যোগাযোগ থাকবে, বন্ধুত্ব থাকবে, এটাই তো স্বাভাবিক, এটাই তো নর্মাল। কিন্তু এটাকে নানানভাবে ব্যাখ্যা করা হয়, ফলে এটা কোনোভাবেই কিন্তু
পরকীয়া আইন হিসেবে তো গ্রাহ্য হবেই না, উল্টে মেন্টাল ক্রুয়েলটি হিসেবে কতটা গ্রাহ্য হবে সেটাও কিন্তু বিচার্য বিষয়। কারণ এটা আমাদের কাছে খুব খুব আসে প্রশ্ন আসে মানে ছেলেদের তরফ থেকে যে যাতে মানে সেক্ষেত্রে এরকম অভিযোগ পুলিশের কাছে করলে কি পুলিশ ওয়াইফের, কারণ আমি যেহেতু পুরুষ অধিকার নিয়ে কাজ করি, আমি এখানে পুরুষের কথাটাই আজকে বলতে চাইবো, যে তাহলে কি তদন্তের স্বার্থে কি স্ত্রীর মোবাইল কি সেখানে পুলিশ কি নিতে পারে? হ্যাঁ, পুলিশের যদি মনে হয় যে সেখানে কোনো ইনক্রিমিনেটিং মেটেরিয়াল রয়েছে, তাহলে সেক্ষেত্রে কিন্তু যে কোনো ইলেকট্রনিক ডিভাইসকে সিজ করা সম্ভব। আচ্ছা আর এই সিজ করার ক্ষেত্রেও কতগুলো বিষয় আছে। নর্মালি সিজ করে গোটা বিষয়টা রেখে দেওয়া হয় না, সিজ করবার পরে সেটা একটা রেপ্লিকা তৈরি করা হয়, দিয়ে অরিজিনাল ডিভাইস ফেরত দিয়ে দেওয়া হয়। আচ্ছা, এরকম হয় না অনেক সময় যে কোনো একজন মানে মহিলা, মানে কোনো অপরিচিত বা পরিচিত মহিলার ছবি দিয়ে একটা ফেক প্রোফাইল করে, তাহলে সেই ক্ষেত্রে যেই মহিলার নামে করা হয়েছে, অনেক সময় হয় না যে মানে হয়তো মানে ছেলেটির বোন বা ছেলেটির কোনো বান্ধবী তাকে অপদস্থ করার জন্য তার নাম দিয়ে ফেক প্রোফাইল খুলে নানা রকম আজে বাজে কথা বলতে কিছু করতে, তাহলে সেই যে মহিলাটি, যিনি আসল মহিলাটি, তিনি কি তাহলে এই মহিলাটির বিরুদ্ধে ডিফামেশনের মামলা করতে একদম পারেন, অবশ্যই পারেন। ডিফেমেশনের মামলা ডেফিনেটলি করা যায়, কারণ সেখানে তাকে দেখতে হবে যে তার যে ফেম সেটা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটাকে কিন্তু প্রমাণ করতে হবে। ডিফেমেশনের ক্ষেত্রে একটা বিষয় যেটা দর্শক সাধারণের জানা প্রয়োজন, সেটা হচ্ছে অনেকে বলেন যে আমরা ডিফেমেশনের জন্য পুলিশের কাছে একটা দরখাস্ত করব, পুলিশের কাছে আমরা এফআইআর ফাইল করব। প্রথম কথা আমাদের এটা মনে রাখতে হবে যে ডিফেমেশন পুরনো আইন বা নতুন আইন কোনোটার ক্ষেত্রেই কিন্তু সেটা কগনিজেবল অফেন্স নয়। কগনিজেবল অফেন্স মানে হচ্ছে যে অফেন্সগুলো কেবলমাত্র পুলিশ এফআইআর ড্র করতে পারেন সেগুলোকে বলা হয় কগনিজেবল অফেন্স। এক্ষেত্রে কিন্তু সেটা কগনিজেবল অফেন্স হিসেবে গ্রাহ্য হবে না। যদি সেটা কমপ্লেন করতে হয় ডাইরেক্ট ম্যাজিস্ট্রেটের কাছে দরখাস্ত দিয়ে এই মামলা ফাইল করা যেতে পারে। আচ্ছা, এরকম যদি হয় যে কোই স্ত্রী মানে কোনো পুরুষের স্ত্রী মানে এরকম ফেক প্রোফাইল ব্যবহার করে অন্যান্য পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নিচ্ছে এবং সেটা জানা গেল মানে হানি ট্র্যাপ বলে যেটাকে, বা ফাইন্যান্সিয়াল স্ক্যাম, তাহলে সেটা কি শুধু পারিবারিক বিবাদ হিসেবে থাকে যাবে, নাকি একেবারে পুরোপুরি ক্রিমিনাল অফেন্স হিসেবে গণ্য হবে? না, এটা প্রথম কথা হচ্ছে যে আমাদের এই বিষয়টা বুঝতে হবে যে ক্রিয়েটিং আ ফেক প্রোফাইল অ্যান্ড ইউজিং অফ দ্যাট ফেক প্রোফাইল, এই দুটোর মধ্যে কিন্তু একটা বেসিক ডিফারেন্স আছে। ক্রিয়েশন অফ দ্য ফেক প্রোফাইল হচ্ছে সেটা আমাদের সেকশন 66C এর মধ্যে আসবে। তার কারণ হচ্ছে কি, যে সেখানে আমাদের কোনো না কোনোভাবে যার প্রোফাইলটা ফেক হলো বা যার ছবিটা আমি নিয়ে করলাম তার আইডেন্টিটিটা আমি চুরি করলাম, তাহলে এটা আসবে হচ্ছে স্পেসিফিক্যালি আইডেন্টিটি থেফট হিসেবে। কিন্তু সেকশন 66D যেটা বলছে সেটা হচ্ছে যে ফেক প্রোফাইল তৈরির মাধ্যমে যদি কোনো প্রতারণা করা হয়, মানে যদি কোনো ইম্পারসোনেট করে তাকে প্রতারণা করা হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু সেকশন 66D-তে, এবং সেক্ষেত্রে দুটো ক্ষেত্রেই আমরা দেখি যে 3 বছর পর্যন্ত কারাদণ্ডের ব্যবস্থা রয়েছে এবং 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন করা হয় অথবা বোধ। আচ্ছা আচ্ছা, আরেকটা পুরুষ মানুষ খুব জানতে যেটা আগ্রহী হন যে স্ত্রী যদি এরকম কোনো সাইবার অপরাধে দোষী সাব্যস্ত হন, তাহলে কি সেটা ডিভোর্সের সময় অ্যালিমনি বা মেনটেনেন্স দাবি করার ক্ষেত্রে মানে তিনি কি সেই অধিকারটা হারাবেন? না, এটা কিন্তু অ্যালিমনি বা মেনটেনেন্স লয়ে কোনোভাবেই কিন্তু এটা বার্ড নয় যে আমি কোনো কারণে একটা সাইবার প্রতারণা বা সাইবার অপরাধে আমি সেখানে যুক্ত এবং সেখানে আমি দোষী সাব্যস্ত হলাম, মানে শুধু অভিযুক্ত হলে হবে না, আমাকে সেখানে কনভিক্টেড হতে হবে। আমি কনভিক্টেড হলেও সেক্ষেত্রে কিন্তু তার অ্যালিমনি বা মেনটেনেন্স পাওয়ার জন্য এটা কোনোভাবে বার্ড হবে না। সে মেনটেনেন্স লয় মেনটেনেন্স ক্লেম করবেন, যদি তিনি এলিজিবল হয় মেনটেনেন্স পাওয়ার জন্য তিনি অবশ্যই মেনটেনেন্স পাবেন। আর সন্তানের কাস্টাডির ক্ষেত্রেও যে মায়ের এই ধরনের অনৈতিক চ্যাট বা সাইবার ক্রাইম, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে সুপ্রিম কোর্ট বা অন্যান্য কোর্টগুলো বহুবার এটা বলেছেন যে চাইল্ডস বেনিফিট ইজ অফ প্যারামাউন্ট ইম্পর্টেন্স। ফলে সেখানে বাচ্চার বেনিফিট এটা যদি দেখতে হবে, যদি দেখা গেল যে কোনো মহিলা তিনি এমন কিছু কাজের সঙ্গে লিপ্ত যেটাতে তার বাচ্চার পরবর্তীকালে জীবন বা তার কোনো রকম ক্ষতি হতে পারে, তাহলে সেক্ষেত্রে কিন্তু কোর্ট এটা ডিসাইড করতে পারে যে আমরা বাচ্চার কাস্টাডি তাকে দেব না। এটা পুরোপুরি বিচার্য বিষয়।
আচ্ছা, যে স্ক্রিনশট যেটা বলছেন না, যে সবাই খুব, আমাদের ওখানেও দিদি দেখুন স্ক্রিনশট তুলে এনেছি, আপনি একটু দেখুন, বা হোয়াটসঅ্যাপ চ্যাট বা এই ডেটিং অ্যাপের চ্যাট, এগুলো কি আদালতে পেশ করার জন্য যে একটা মানে সেকশন 65B যেটা এভিডেন্স হ্যাঁ, অ্যাক্ট অনুযায়ী, সেকশন 65 এটা কি বিটা মানে পুরনো আইন ছিল। হ্যাঁ, সার্টিফিকেটের প্রয়োজন প্রয়োজনটা কতটা? প্রথমত হচ্ছে যে একটা জিনিস বলি, স্ক্রিনশট স্ক্রিনশট আমরা অনেকে তুলে নিয়ে আসি, বা অনেক সময় দেখা যায় যে পুলিশের কাছে এরকম অভিযোগ করবার সময় স্ক্রিনশট লোকে প্রোভাইড করে। আমি একটা জিনিস যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া ক্রাইমের ক্ষেত্রে, সোশ্যাল মিডিয়া কোনো একটা ক্রাইম হলো, তাহলে সেক্ষেত্রে কিন্তু স্ক্রিনশটের থেকে অনেক বেশি ইম্পর্টেন্ট হবে স্ক্রিন প্রিন্ট। মানে দেখবেন ওই কিবোর্ডের মধ্যে স্ক্রিন প্রিন্ট একটা বাটন আছে। এটা কেন করা? তার কারণ হচ্ছে যে কোনো কারণে হয়তো দেখা গেল যে আমার একটা প্রোফাইল লিঙ্ক, মানে যে একটা প্রোফাইল পেজে কিছুটা গন্ডগোল হয়েছে, তাহলে আমি যদি স্ক্রিন প্রিন্ট নিই তাহলে কি হবে, ব্রাউজারটা খোলা রয়েছে, তার ওপরে ইউআরএলটা দেখতে পাওয়া যাচ্ছে এবং কন্টেন্টটা নিচে দেখা যাচ্ছে। এটা অনেক বেশি করবোরেট করে রাদার দেন দ্য অনলি কন্টেন্ট যেটা আমরা মোবাইল থেকে স্ক্রিনশট নিচ্ছি। তাহলে স্ক্রিনশটের থেকে বেটার এভিডেন্স হচ্ছে স্ক্রিন প্রিন্ট। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে সেকেন্ড আমাদের প্রশ্নটা কি ছিল, যে হোয়াটসঅ্যাপ সার্টিফিকেটের প্রশ্ন। সার্টিফিকেট হচ্ছে এখন নতুন আইনে সেকশন 63 অফ বিএসএ, যেটা হচ্ছে ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, সেই সাক্ষ্য অধিনিয়মে সেকশন 63-তে এটা হচ্ছে একটা ম্যান্ডেট যে ডিজিটাল এভিডেন্স যত নেওয়া হবে, সমস্ত ডিজিটাল এভিডেন্সের ক্ষেত্রে কিন্তু সেকশন 63A সার্টিফিকেশন ইজ ম্যান্ডেটারি। আদারওয়াইজ ওই যে ডিজিটাল এভিডেন্সটা সেটা কোর্টে গ্রাহ্য হিসেবেই গণ্য হবে না। ফলে সেকশন 63 ইজ ম্যান্ডেটারি। এবার প্রশ্ন হচ্ছে সেকশন 63 সার্টিফিকেটটা দিতে কে পারে? সেকশন 63 সার্টিফিকেট দিতে পারে হচ্ছে যে ওই সিস্টেমের অধিকর্তা, একমাত্র সেই ব্যক্তি। আমার মোবাইলের অধিকর্তা যদি আমি হই, মানে আমার মোবাইলের ওনারশিপ যদি আমার থাকে, তাহলে একমাত্র সেকশন 63 সার্টিফিকেশন আমি ইস্যু করতে পারি। এবার যদি কোনো সরকারি সংস্থা হলো, যেখান থেকে হয়তো দেখা গেলো যে একটা পুলিশ স্টেশন, সেই পুলিশ স্টেশন থেকে অনেকে সরাসরি গিয়ে সেখানে বলছে যে আমার কাছে এই এভিডেন্স রয়েছে, পুলিশ স্টেশন তার প্রিন্ট আউট বার করে দিচ্ছে। তার মানে ওই প্রিন্ট আউটটাও কিন্তু একটা ডিজিটাল এভিডেন্স। ফলে সেই এভিডেন্সের ক্ষেত্রে তখন কিন্তু পুলিশ যে অফিসারকে অ্যাসাইন করেছেন সেকশন 63 দেওয়ার জন্য, তার সেকশন 63 সেখানে লাগবে। তবেই কিন্তু সেই এভিডেন্সটা, সেটাকে মানে সেই এভিডেন্সটা গ্রাহ্য হবে। মানে যেটাকে আমরা টেকনিক্যাল ভাষায় বলে থাকি হচ্ছে আমাদের অ্যাডমিসিবিলিটি অফ দি এভিডেন্স। সেই এভিডেন্সটাকে অ্যাডমিসিবল হিসেবে গণ্য করা হবে। আরেকটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরাও বলি অনেক ছেলেদেরকে আমাদের কাছে এলে, যে স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছেন, এবং ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে। এটা কি হতে পারে? হ্যাঁ, এটা হতে পারে। কারণ হচ্ছে ভারতবর্ষের এভিডেন্সের একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যেটা ডিফারেন্সিয়েট করে উইথ দি আমেরিকান জুরিসপ্রুডেন্স অফ এভিডেন্স। আমেরিকান জুরিসপ্রুডেন্সটা কীরকম, যে আমার যদি কোনো কারণে একটা এভিডেন্স ভুল জায়গা থেকে নেওয়া হয়, তাহলে এভিডেন্সটাও ভুল। মানে ওই ফ্রুট অফ মানে যেটা হচ্ছে বিষাক্ত গাছের ফল, সেই গাছটাও সেই ফলটাও বিষাক্ত। এটা হচ্ছে আমেরিকান কনসেপ্ট। কিন্তু ইন্ডিয়ান বা ব্রিটিশ কনসেপ্ট হচ্ছে যে আমার এভিডেন্স যেখান থেকে খুশি আসুক, সেটা ইম্পর্টেন্ট নয়। ওয়েদার দ্যাট এভিডেন্স ইজ অ্যাডমিসিবল ইন দ্য কোর্ট অফ ল, এটা প্রয়োজন। 2 নম্বর হচ্ছে যে এভিডেন্সটা আমার কেসের জন্য কতটা, মানে তার ভ্যালিডিটি কতটা রয়েছে। এইটা হচ্ছে, এই দুটো বিষয়কে মেনলি দেখা হয়, যে এটা কতটা রেলেভেন্ট আমার কেসের জন্য। রেলেভেন্সি আর অ্যাডমিসিবিলিটি একটা খুব বড় কনসেপ্ট। আর অনেক সময় হয় না, ওরা ছেলেরা বলে যে দিদি স্ত্রী মিথ্যে কথা বলছে কিনা, আমরা লোকেশন ট্র্যাক করেছি বা স্পাইওয়্যার লাগিয়েছি, তো এগুলো কি, মানে এগুলো কি আইন? এটা আমি একটা জিনিস সবাইকে বলে রাখতে চাইবো, সেটা হচ্ছে যে কোনো রকমের সার্ভেলেন্স, সেটা ফিজিক্যাল সার্ভেলেন্স হতে পারে, ডিজিটাল সার্ভেলেন্স হতে পারে, সেটা কোনো অ্যাপের মাধ্যমে সার্ভেলেন্স হতে পারে। অল সার্ভেলেন্সেস আর ব্যাড ইন দ্য আই অফ ল।
ফলে আমি হয়তো কোনো কারণে তার বিরুদ্ধে একটা এভিডেন্স জোগাড় করে ফেললাম, যেটা আমি তার বিরুদ্ধে মামলায় ব্যবহার করলাম, তার মানে কিন্তু কোনোভাবেই এটা নয় যে আমি কোনো আইনি জটিলতার মধ্যে জড়াতে পারবো না। ফলে আমাকে আইনি জটিলতা চাইলে জড়াতে হতেই পারে আর কি। আর এরকম ক্ষেত্রে কি মানে থানায় যদি যাওয়া হয় যে জিডি করা উচিত নাকি এফআইআর, বা পুলিশ যদি এটা ফ্যামিলি ম্যাটার বলে না নিতে চায় তখন? হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে সাইবার ক্রাইম সংক্রান্ত যে ম্যাটার্সগুলো, স্পেশালি ধরা গেল যে হয়তো একটা ফাইন্যান্সিয়াল ফ্রড হয়েছে বা এমন কিছু একটা ফ্রড হয়েছে যেটার জন্য আমরা 1930, আমরা সবসময় বলি যে 1930-তে আপনারা কল করুন, অথবা সাইবার ক্রাইম ডট, যদি পয়সার ক্ষতি না হলো তাহলে কি করবেন, 1930 না করে cybercrime.gov.in গেলেন, সেখানে গিয়ে আপনি আদার্স বলে যে ক্যাটেগরি আছে সেই ক্যাটেগরিতে আপনার ক্রাইমটাকে রিপোর্ট করুন, যদি সাইবার ক্রাইম হয় সেটা। এবার প্রশ্ন হচ্ছে যে অনেকে ভাবেন যে এই 1930 কমপ্লেন বা cybercrime.gov.in কমপ্লেনটাই হচ্ছে এফআইআর বা জিডি, তা কিন্তু নয়। এই এই কমপ্লেনটা হচ্ছে শুধুমাত্র একটা, ইটস এ কাইন্ড অফ আ ওয়ার রুম। আচ্ছা, এনারা কি করছেন, এনারা সমস্ত জায়গা থেকে কমপ্লেন রিসিভ করে সেটা রেসপেক্টিভ পুলিশ স্টেশন বা কমিশনারেটের কাছে সেটাকে পাঠিয়ে দিচ্ছে। ফলে ইটস আ কাইন্ড অফ আ ওয়ার রুম। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জিডি যেটা করতে পারি, জিডিটা আর এফআইআর কিন্তু একমাত্র, এফআইআর তো আর আমরা কেউ লজ করতে পারি না। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের যে কমপ্লেন, আমরা কমপ্লেনটাকে একটা কাগজে লিখে সেটাকে আমরা জমা করতে পারি, সেটাকে আমরা বলি রিটেন কমপ্লেন। এই রিটেন কমপ্লেনটা যদি কগনিজেন্স নেওয়া হয়, মানে তার মধ্যে যদি দেখা গেল যে কোনো ক্রিমিনালিটি রয়েছে, এমন কিছু একটা ক্রিমিনালিটি যেটা কগনিজেবল অফেন্সের মধ্যে পড়ছে, তখন তার এগেনস্টে পুলিশ নিজে থেকে এফআইআর ড্র করতে পারে। আচ্ছা, আরেকটা যেটা খুব প্রশ্নের মুখোমুখি হই, এই যে প্রচুর পুরুষ মানুষ আসছেন যে মানে আমার স্ত্রী ডেটিং অ্যাপে ছেলেদের সঙ্গে চ্যাট করছেন বা স্ত্রীর গোপন ডেটিং প্রোফাইল আছে, তো এগুলোর ক্ষেত্রে কি করণীয়? মানে আমার যদিও মনে হয় এগুলোতে কারোর খুব বেশি কিছু এগুলোতে কারুর মানে লিগালি কিছু করণীয় নেই। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে স্ত্রী বা স্বামী দুজনের ক্ষেত্রে একইভাবে প্রযোজ্য, কিন্তু দিস ক্যান অল দিবে, যে যে পয়েন্টগুলো বললেন সেই পয়েন্টগুলো প্রত্যেক কটাই ক্যান বি আ গ্রাউন্ড ফর ডিভোর্স। হ্যাঁ, ফলে এগুলোকে আমরা ডিভোর্সের গ্রাউন্ড হিসেবে ক্রিয়েট করতে পারি, এবং সেক্ষেত্রে হয়তো আমরা ফিজিক্যাল ক্রুয়েলটি তো এখানে হচ্ছে না, এবারে মেন্টাল ক্রুয়েলটি হিসেবে সেটাকে আমরা একটা গ্রাউন্ড করতে পারি। আদারওয়াইজ কিন্তু কোনোভাবেই এটাকে অপরাধ হিসেবে গ্রাহ্য করা যাবে না, যদি আমি সেখানে কোনো অপরাধমূলক কাজ না করি। আচ্ছা, এমনিতে নর্মাল পিএস আর সাইবার ক্রাইম সেল, এদের মধ্যে মানে মেন ডিফারেন্সটা কি? যে মানে এই ক্ষেত্রে তাহলে সবাই সাইবার সেলে বলে কেন যে ওখানে গেলে বেশি লাভ? এবারে প্রথম কথা হচ্ছে যে সাধারণ যে মানে যেগুলো আমাদের কনভেনশনাল পুলিশ স্টেশনগুলো নর্মালি কনভেনশনাল ক্রাইম হ্যান্ডেল করবার জন্য তৈরি করা হয়েছে। ফলে সেখানে যে খুব একটা সাইবার ইনভেস্টিগেট করবার জন্য যে ইকুইপমেন্টসগুলো প্রয়োজন বা কম্পিউটার ইনফ্রাস্ট্রাকচারের প্রয়োজন, সেই ইনফ্রাস্ট্রাকচার অনেক সময় থাকে না। সাইবার পিএসগুলোতে কি হয়, দ্যাট সেই সাইবার পিএসগুলো স্পেসিফিক সফটওয়্যার, তার বিভিন্ন রকমের সার্ভেলেন্স পদ্ধতি, এইসবগুলো দিয়ে ইকুইপ থাকে। ফলে যে কারণে সাইবার কমপ্লেন যেগুলো হচ্ছে সেক্ষেত্রে সাইবার পিএসে যাওয়াটাই বেশি সমীচীন বলে মনে হয়। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, অনেক কমিশনারেটে এটা দেখা যায় যে সাইবার পিএস ডাইরেক্ট কমপ্লেন নেন না। যেরকম আমরা ব্যারাকপুর সাইবারের ক্ষেত্রেই দেখি যে সাইবার পিএস এর কাছে সরাসরি গেলে সাইবার পিএস কমপ্লেন নেন না, তারা বলেন আপনারা লোকাল পুলিশ স্টেশনে যান, সেখানে কমপ্লেন ফাইল করুন, দে উইল ফরওয়ার্ড দ্য কমপ্লেন বিফোর দি সাইবার পুলিশ স্টেশন, যদি সেখানে সাইবার কম্পোনেন্ট থাকে। ফলে আবার যেমন ধরা গেল লালবাজার সাইবার পুলিশ স্টেশন, তারা একটা ফুল ফ্লেজেড পুলিশ স্টেশন, ফলে সেখানে সাধারণ মানুষ ওয়াক ইন করতে পারে, ওয়াক ইন করে তার প্রবলেম বলতে পারে, সেখানে জিডি করা যায়, এফআইআর করা যায়, সবই করা যায়। আচ্ছা, মানে এই যে একটা ডিজিটাল আসক্তি, বহু ছেলে এসে বলছে যে বারে বারে, আমি পুরুষ মানুষের কথা এই জন্য বলছি কারণ আমরা তো তাদের নিয়ে কাজ করি, যারা মেয়েদের নিয়ে কাজ করেন মেয়েদের কথা বলতে পারবেন, যে দিদি এরকম আমার ওয়াইফ সারাদিন এরকম ফোনের মধ্যে এই ডেটিং অ্যাপ, ওই আমি মানে খোঁজ নিয়ে দেখেছি, আমি খুঁজে পেয়েছি, এইসব কিছু। তো এটাকে কি বলা যায়? মানে এটা কি একটা সেক্সুয়াল ডিসঅর্ডার নাকি ডিজিটাল অ্যাডিকশন? এটা কি কাউন্সিলিং হতে পারে নাকি মানে এটাকে অপরাধ হিসেবেই দেখা উচিত? এটা না, অপরাধ তো প্রথমত নয়। দ্বিতীয়ত হচ্ছে যে এটা কোনোভাবে সাইবার ক্রাইমে এটা অপরাধ নয়।
কিন্তু দিস ইজ ডেফিনেটলি আ ডিসঅর্ডার। কিন্তু সেক্সুয়াল ডিসঅর্ডার বলা যাবে না, কারণ সেক্সুয়াল ডিসঅর্ডার ইজ এ ডিফারেন্ট থিং। দিস ক্যান বি আ মেন্টাল ডিসঅর্ডার, মানে সেটা একটা মেন্টাল না, ডিসঅর্ডার কারণ হতে পারে। অনেকে তো আবার এর থেকে বলছে না যে এর মাধ্যমে আবার নানা রকম শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ছে। হ্যাঁ, যদি সেটা অনলাইন থেকে বেরিয়ে অফলাইনে গেল, তখন অবভিয়াসলি সেটা তো একটা না, কিন্তু অনেকে তো বিষয় বটে। হচ্ছে না যে অনলাইনেও অনেক রকম সেক্সুয়াল অ্যাক্টিভিটির মধ্যে জড়িয়ে হ্যাঁ, পড়ছে। এবারে এখানে এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই ব্যাপারটা নিয়ে আমাদের আইনও কোনোভাবে এখনো অবধি কথা বলেনি। সেটা হচ্ছে, এটা আমি সবসময় বলি যে ডিজিটাল প্রস্টিটিউশন, একদম। এটা একটা আমরা খুব যদি ডিজিটাল গুরুত্বপূর্ণ। হ্যাঁ, অ্যারেস্ট মানতে ডিজিটাল অ্যারেস্ট বলছি, যদি আমরা সবকিছু করছি, তাহলে হ্যাঁ ডিজিটাল প্রস্টিটিউশন প্রস্টিটিউশন নয় কেন? তার কারণ ডিজিটাল হচ্ছে- রেপ নিয়ে কথা বলছি আমরা। মানে এরকম বহু বিষয় আছে যেখানে আমরা হয়তো পয়সা দিয়ে কেউ কারোর থেকে সার্ভিস নিচ্ছেন। এবার সেই সার্ভিসটা কোনোভাবে কি, যদি আমি সার্ভিসের আমার খামতি হয়, তাহলে কি আমি কনজিউমার কোর্টে যাব? মানে সেখানে তো আমি কনজিউমার হচ্ছি, তাই না? আর এবার এমনিতে মানে নাবালক নাবালিকা যাদের আমরা বলি আর কি, তাদের ছবি ব্যবহার করে চ্যাট মানে চ্যাট করলে নিশ্চয়ই সেটা পক্সোর আন্ডারে তো নিশ্চয়ই পড়বে না, বা কিরকম? না, পস্কোর আন্ডারে পড়বে না, কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে যে কোনোভাবেই তাদের ছবি ব্যবহার করা, ছবি ব্যবহার করাটা তো তার ওই যে বললাম যেটা মানে যেটা আমাদের ডেটা থেফট হলো। কিন্তু ছবি ব্যবহার করে আমি যদি কিছু একটা অপরাধমূলক কাজ করি, সেটা ডেফিনেটলি একটা ক্রাইম। ইনফ্যাক্ট আমার বাচ্চাদের ক্ষেত্রে চাইল্ড পর্নোগ্রাফি নিয়েও কিন্তু একটা সাংঘাতিক সেকশন রয়েছে, আমাদের বেসিক পর্নোগ্রাফি নিয়েও সেকশনস রয়েছে। যে স্বামী অনেক সময় স্ত্রীর ফোন চেক করছেন এবং ফোন চেক করে অনেক কিছু পেলেন যে কোনো কারণে, কিন্তু আমরা বলি যে আপনি কিন্তু এখানে রাইট টু প্রাইভেসি দায়ে অভিযুক্ত হতে পারেন। তাহলে সেই এমন তো নয় যে স্ত্রীর এই অন্যায়টা বা অপরাধটা প্রমাণ করতে গিয়ে স্বামী আবার আইনি জালে জড়িয়ে পড়তে পারে। আইনত দণ্ডনীয় অপরাধ আমাদের। মানে এই রকম প্রমাণিত হলে মানে কি রকম ধরনের টাইমে জেল হতে পারে বা কি রকম এখানে ফাইন হতে পারে? এখানে কতগুলো বিষয় আছে, সেটা হচ্ছে যে এখানে রিপিটেশন অফ অফেন্সের সম্ভাবনাটা খুব বেশি থাকে। ফলে সেক্ষেত্রে প্রথমে সেখানে 5 বছরের সাজা দেওয়া থাকছে, তারপরে যদি সাবসিকুয়েন্ট কনভিকশন হয় তাহলে সেক্ষেত্রে 7 বছরের পর্যন্ত সাজা হতে পারে। ফলে এগুলো ডিপেন্ড করে যে আমার কি ধরনের কাইন্ড অফ অফেন্স হচ্ছে এবং তার রিপিটেটিভ অ্যাকশনটা কীরকম হচ্ছে। তাহলে আমি মানে যেহেতু আমাদের তো সময় কম, প্রায় সময় শেষ, তো আমি একটা কথা জানতে চাইবো রাজস্বী, আপনি যদি একটু বলেন যে পুরুষ মানুষের উদ্দেশ্যে যে এই যে আজকাল সেক্সটর্শন নানা রকম যে ভিডিও আসে হঠাৎ করে, এইগুলোর থেকে একটু পুরুষ মানুষ কিভাবে সাবধানে থাকতে পারে? হ্যাঁ, প্রথমত একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার ব্যবহার, সেই ব্যবহারটাকে কিন্তু ভীষণভাবে মডিউলেট করাটা প্রয়োজন। কারণ সোশ্যাল মিডিয়া থেকেই কিন্তু আমাদের মূল ক্রাইমটা শুরু হয়। সোশ্যাল মিডিয়ায় আমরা সবসময় ওই সেই পুরনো একটি বক্তব্য, সেটা হচ্ছে বন্ধু নেবে চিনে। ফলে বন্ধু কার সাথে বন্ধুত্ব হচ্ছে, সেই বন্ধুত্বটা কিন্তু প্রপারলি চিনে নিতে হবে আমাদেরকে। দেখা গেল ওই বন্ধুদের মধ্যে থেকেই একজন, তিনি কমিউনিকেট করার চেষ্টা করলেন, তারপরে হঠাৎ রাত্রিবেলা ভিডিও কল হলো এবং সেই ভিডিও কল থেকে একটা উল্টো সাইড থেকে একটা ছবি দেখিয়ে সেটাকে রেকর্ড করে তারপরে শুরু হলো ব্ল্যাকমেলিং। ফলে এই যে একটা বিষয়, এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট। কয়েকটা সেটিং বলে রাখি যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে। সেটা হচ্ছে যে প্রথমত আমাদের প্রোফাইলটাকে লক রাখতে হবে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে আমাদের প্রোফাইলের ফ্রেন্ড লিস্ট সেটা যাতে কেউ দেখতে না পায়, দ্যাট শুড বি অনলি মি, এটা হচ্ছে এটা ইম্পর্টেন্ট। 3 নম্বর হচ্ছে আমার প্রোফাইলের ওয়ালে কেউ যেন লিখতে না পারে, এটা খুব ইম্পর্টেন্ট বিষয়। কারণ এমনও কেস আমরা দেখেছি যে কারুর নামে একটা ফলাও করে বড় গল্প লিখে তাকে একটা ক্রাইমে ইনক্রিমিনেট করে তাকে ট্যাগ করে সেটা পোস্ট করা হলো। এটা আমরা লকডাউনের ফেজে এরকম বেশ কিছু ক্রাইমস আমরা দেখেছি। ফলে এই যে কয়েকটা সেটিং, আর তার থেকেও বড় কথা হচ্ছে যে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন প্রত্যেক কটা সোশ্যাল মিডিয়া সাইটস, সেটা ইমেল হোক, সেটা ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, ইনস্টাগ্রাম হোক, প্রত্যেক কটার ক্ষেত্রেই কিন্তু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ মাস্ট। আর হোয়াটসঅ্যাপ যারা ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে ম্যালওয়্যার অ্যাফেকশনটা মেইনলি হয় হচ্ছে এপিকে অটো ডাউনলোড থেকে। এই অটো ডাউনলোডের যে অপশনটা, সেই অপশনটাকে বন্ধ রাখতে হবে। সেটা আমরা পাবো কোথায়? সেটিংসে যাব, সেটিংসে গিয়ে সেখানে পাবো ডেটা অ্যান্ড স্টোরেজ বলে একটা অপশন আছে। সেই অপশনে গিয়ে একদম নিচে এসে অল নো মিডিয়া করে দেবো, 3টে অপশনকে। মিডিয়া অটো ডাউনলোড অপশনটাকে আমরা নো মিডিয়া করে দেবো।
এছাড়াও আরেকটা জিনিস বলে রাখা দরকার, সেটা হচ্ছে কোনোভাবে লোভে পা দেবেন না। অনেক সময় দেখা গেল যে অধিক রোজগারের জন্য আমাদের কষ্টার্জিত যে অর্থ, সেই অর্থ থেকে আমরা আরও বাড়ানোর জন্য দেখা গেল একটা অ্যাডভার্টাইজমেন্টের দেখে আমরা সেখানে ইনভেস্ট করতে গেলাম। ফলে ইনভেস্টমেন্ট রিলেটেড ফ্রড, বা কোনো সময় দেখা গেল যে কাউকে একটা অনলাইন জবের জন্য অফার করা হলো, সেই অনলাইন জবের বা পার্ট টাইম জবের জন্য সেখানে এতগুলো লাইক দিতে হবে, তারপরে টেলিগ্রাম গ্রুপে ঢুকে সেখান থেকে নানান রকমের অপরাধ হতে পারে। ফলে এই ধরনের অপরাধগুলোর থেকে ভীষণভাবে সাবধান। আর ভীষণ গুরুত্বপূর্ণ একটি বিষয়, যেটি আজকে আরেকটি সেমিনারেও আমি বললাম, সেটা হচ্ছে এখন দেখা যাচ্ছে যে অধিকাংশ মানুষকে লোভ দেখিয়ে তাদের অ্যাকাউন্টগুলোকে ভাড়া নেওয়া হচ্ছে। এই যে অ্যাকাউন্ট ভাড়া দিলেন কেউ কোনোভাবে, যে কেউ হয়তো বললেন যে আমি তোমার অ্যাকাউন্টটাকে ইউজ করব, দিয়ে সেখান থেকে কিছু ট্রানজাকশন করবো, আমি তোমায় কিছু টাকা দিয়ে দেবো। এই লোভে পড়ে প্রচুর পুরুষ মানুষরা, তারা কিন্তু অধিক মুনাফার লোভে তারা কিন্তু ফেঁসে যাচ্ছেন। এবং ফ্রডস্টাররা কী করছে, এই অ্যাকাউন্টগুলোকে বলা হয় মিউল অ্যাকাউন্ট। এই মিউল অ্যাকাউন্টগুলোর মাধ্যমে অ্যাকাউন্টগুলো ভাড়া নিয়ে তার মাধ্যমে ফ্রডের টাকাগুলোকে লেনদেন করছে। ফলে যাদের অ্যাকাউন্ট, তারা কিন্তু পরবর্তীকালে পুলিশের জালে জড়িয়ে পড়ছে অজান্তেই। ফলে এই কতগুলো বিষয় যদি আমরা একটু মাথায় রাখি, তাহলে আমাদের শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ফ্রডই নয়, তার সাথেও সোশ্যাল মিডিয়া ফ্রড, আমাদের ডেটা ফ্রড, প্রাইভেসি এবং আমাদের অর্থনৈতিক ফ্রড, এই কতগুলো বিষয় থেকে কিন্তু আমরা ভীষণভাবে বাঁচতে পারবো। অনেক ধন্যবাদ রাজস্বী। আজকে আমাদের তো এখানেই শেষ করতে হবে, কারণ সময় তো কম। সম্ভব হলে রাজস্বীকে নিশ্চয়ই আমরা আরেকবার আমাদের এই পডকাস্টে নিয়ে আসব। আপনারা জানাবেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে, আমরা চেষ্টা করব রাজস্বীর কাছে পৌঁছে দেওয়ার। আর বারে বারেই যেটা বলতে চাই, অল বেঙ্গল মেন্স ফোরাম এবং বাংলা হান্টের চ্যানেল দুটো সাবস্ক্রাইব করবেন। আশা করব আপনাদের ভালো লাগবে, কারণ আমরা একটু অন্যরকমভাবে পডকাস্টগুলো করার চেষ্টা করছি। এবার আসবো একটু আমাদের অ্যাসোসিয়েটদের কথায়। তারা সঙ্গে না থাকলে এই পডকাস্ট হয়তো অসম্পূর্ণ থেকে যেত। আমাদের সঙ্গে রয়েছেন মুখরোচক, সঙ্গে আছেন কেসি দাস, ভূতের রাজা দিলবর, স্কিনবি, সানফ্লাওয়ার এবং আরবিআর স্কিল একাডেমি। আর সঙ্গে রয়েছেন বাংলা হান্ট এবং তাদের সহযোগী সমস্ত কর্মীবৃন্দ। সবার কাছে আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ।